কি ব্যাপার কি মন্ত্রী মশাই, সকাল থেকে আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কাল রাতের পাচার তো একদম ঠিকঠাক মতোই সম্পন্ন হয়েছে। দাসী, এই দাসী, আমার চুলগুলো ভালো করে বেঁধে দে তো, আর ওই লাল রঙের মখমলের ওড়নাটা বের করে দে। আজ হঠাৎ লাল রঙের ওড়না কেন, রাজকন্যা? আজ হঠাৎ এই অবেলায় আমার গরিবখানায় কি মনে করে? গুরুমশাই, আমি একটা খুব জরুরি বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। আপনি তো জানেন, আপনি বেশ কিছুদিন আগে চুমকির সাথে আপনার ছেলে ঝন্টুর বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাকার কাছে গিয়েছিলেন। কি ব্যাপার চন্দন, তুমি কি আর সারাদিন এইখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? চন্দন রাজকন্যার কথা শুনে চমকে ওঠে। সে তাড়াতাড়ি করে তার দিকে ঘুরে তাকায়। কি রাজকন্যা, আপনি হঠাৎ এই রোদের মধ্যে প্রশিক্ষণ প্রাঙ্গণে? আপনার তো এখন নিজের কক্ষে বিশ্রাম নেওয়ার কথা। পরদিন সকাল, রাজদরবার। মহারাজ সিংহাসনে বসে আছেন, পাশে রানী, মন্ত্রী মশাই, অন্যান্য পরিষদবর্গ এবং চন্দনও সেখানে উপস্থিত। রাজকন্যা চন্দ্রমুখীও আজ দরবারে এসেছে। মন্ত্রী মশাই, রাজ্যের সীমান্তবর্তী এলাকা থেকে কি কোনো খবর আছে? রাজা সুকান্তের গতিবিধি আজকাল আমার খুব একটা ভালো ঠেকছে না। আমাদের গুপ্তচররা কি কোনো নতুন খবর এনেছে? মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের গুপ্তচররা সবসময় সতর্ক আছে। রাজা সুকান্ত আপাতত নিজের রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা নিয়েই ব্যস্ত আছেন। আমাদের দিকে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই তার। কি চমৎকার মিথ্যে কথা গুছিয়ে বলছেন মন্ত্রী মশাই। রাজা সুকান্ত আক্রমণ করবেন কেন? তিনি তো বিনা যুদ্ধে আপনার সাহায্যে এই রাজ্যের সব সম্পদ লুট করে নিচ্ছেন। তা ভালো কথা, কিন্তু রাজ্যের ভেতরের খবর কি? প্রজারা কেমন আছেন? প্রজারা সুখে শান্তিতেই আছেন মহারাজ। আপনার রাজ্যে কারো কোনো অভাব নেই। মহারাজ, আমি কি একটা কথা বলার অনুমতি পেতে পারি? অবশ্যই চন্দন, বলো, কি বলতে চাও তুমি? মহারাজ, মন্ত্রী মশাই বলেছেন প্রজারা সুখে শান্তিতে আছে, কিন্তু আমি তো গ্রামের ছেলে। আমি নিজের চোখে গ্রামের মানুষদের অবস্থা দেখেছি। অভাব আর দরিদ্রে তারা দিশেহারা। আর এর কারণ হিসেবে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। কি এমন অশুভ জিনিস দেখেছো তুমি হে বালক, যা রাজ্যের মন্ত্রী হয়ে আমি দেখতে পেলাম না? তা তুমি দেখে ফেলেছ? আমি দেখেছি মহারাজ, আমাদের রাজ্যের বাজারে এখন যেসব সোনার মোহর দিয়ে কেনাবেচা হচ্ছে, তার অনেকগুলো গায়ে চন্দননগর রাজ্যের পরিবারের মোহর নেই, বরং সেগুলোর গায়ে পাশের রাজ্যের রাজা সুকান্তের মোহর দেওয়া আছে। আর আমাদের রাজ্যের আসল মোহরগুলো যেন বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে। চন্দনের এই কথায় রাজদরবারে একটা গুঞ্জন শুরু হয়ে যায়। মন্ত্রী মশাইয়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। কি বলছো তুমি চন্দন? আমাদের বাজারের রাজা সুকান্তের মোহর এ কিভাবে সম্ভব? আমি জানি না মহারাজ কিভাবে সম্ভব, তবে আমি কাল গ্রামের বাজারে থেকে একটা জিনিস নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য। এরপর চন্দন একটা সোনার মোহর বের করে মহারাজের দিকে এগিয়ে দেয়। তবে এটা কাল রাতে জঙ্গলে পাওয়া সেই মোহরটা নয়। এটা চন্দন আজ সকালে গ্রামের বাজার থেকে একজন শ্যাকরার কাছ থেকে সংগ্রহ করে এনেছে, প্রমাণ হিসেবে দেখানোর জন্য। মহারাজ মোহরটা হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করেন, আর তার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। চন্দন ঠিকই বলেছে, এই মোহরের গায়ে তো রাজা সুকান্তের ছাপ। এর মানে কি মন্ত্রী মশাই? আমাদের রাজ্যের অর্থনীতিতে পাশের রাজ্য কি হস্তক্ষেপ করছে? মহারাজ, মানে ব্যবসায়ীরা তো এক রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবসা বাণিজ্য করতে যায়। হয়তো তাদের মাধ্যমেই এই মোহরগুলো আমাদের বাজারে চলে এসেছে। এটা খুব একটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। ব্যবসায়ীদের মধ্যে কিছু মোহর আসতে পারে মন্ত্রীমশাই, কিন্তু বাজারের অধিকাংশ মোহর যখন বদলে যায় তখন সেটা অস্বাভাবিক বটে। আর আমি শুনেছি রাজা সুকান্ত নাকি আজকাল খুব কম মূল্যে ব্যবসায়ীদের কাছে সোনা বিক্রি করছেন। এতে করে আমাদের রাজ্যের সোনা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। চন্দন একদম ঠিক কথা বলেছে পিতামশাই। আমি নিজেও কাল রাজ্য ভ্রমণের সময় বেশ কয়েকজন প্রজার মুখে এই অভাবের কথা শুনেছি। মন্ত্রী মশাই হয়তো রাজপ্রাসাদের ভেতরে বসে বাইরের আসল খবরটা ঠিকমতো পাচ্ছেন না। রাজকন্যার মুখে চন্দনের সমর্থন শুনে মন্ত্রী মশাই যেন আকাশ থেকে পড়ে। বিষয়টা অত্যন্ত গুরুতর মন্ত্রী মশাই।
আমি চাই আপনি আজই এই বিষয়ে একটা তদন্ত শুরু করুন। কিভাবে এত বিপুল পরিমাণ ভিনদেশি মোহর আমাদের বাজারে প্রবেশ করলো তার একটা পূর্ণাঙ্গ তথ্য আমাদের চাই। যত আজ্ঞা মহারাজ, আমি আজই তদন্ত শুরু করছি। তদন্ত তো আপনি করবেন মন্ত্রীমশাই, আর সেই তদন্তের জাল আমি আপনার গলায় এমন ভাবে পরাবো যে আপনি আর কিছুতে বের হতে পারবেন না। আজ রাতে আমি আপনার ওই সিন্দুকের সব প্রমাণ হস্তগত করব। মন্ত্রীমশাইয়ের কক্ষ, গভীর রাত। মন্ত্রীমশাই ঘরময় পায়চারি করছে, তার কপালে চিন্তার ভাঁজ। একটু আগে রাজদরবার থেকে ফিরেছেন তিনি। চন্দনের বলা কথাগুলো তার কানের কাছে বারবার বাজছে। ললনা ভেতরে প্রবেশ করে। আপনি এত চিন্তিত কেন মন্ত্রী মশাই? মহারাজের সামনে তো আপনি বেশ ভালোভাবে পরিস্থিতি সামলে নিলেন। ওই রাখাল বালক চন্দন শুধু একখানা মোহর দেখিয়েছে, কিন্তু তার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই। আমরা তো এখনো ধরা পড়িনি। তুমি কিছুই বুঝতে পারছো না লেলেনা। চন্দন সাধারণ কোনো বালক নয়। আজ মহারাজের সামনে যেভাবে কথা বলেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সে আমাদের উপর নজর রাখছে, আর রাজকন্যাও তার কথায় সায় দিচ্ছে। মহারাজ আমাদের তদন্তের দায়িত্ব দিয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে চন্দন গোপনে এর নিজের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছে। তাহলে এখন উপায় কি মন্ত্রী মশাই? উপায় একটাই লেলেনা, আজ রাতেই আমাকে ওই চামড়া বাঁধানো খাতা আর রাজকোষাগারের নকল চাবিটা প্রাসাদের বাইরে গুপ্তচরের আস্তানে পাঠিয়ে দিতে হবে। এই প্রমাণগুলো আমার কাছে থাকা মানেই নিজের গলায় ফাঁস পরিয়ে রাখা। তুমি এক্ষুনি গুপ্তচরকে রাজপ্রাসাদের পেছনের বাগানে আসতে বলো, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে মন্ত্রী মশাই। এরপর ললনা দ্রুত সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। মন্ত্রীমশাই নিজের সিন্দুক খুলে সেই চামড়ায় বাঁধানো খাতা, নকল চাবিটা একটা কালো কাপড়ে মুড়িয়ে নেন। তার হাত কাঁপছে। এত বছরের জমানো অহংকার আর ক্ষমতা আজ একটা সামান্য বালকের জন্য টলমল করছে। রাজপ্রাসাদের পেছনের বাগান, চারদিকটা ঘুটঘুটে অন্ধকার। রাজপ্রাসাদের এই দিকটায় পাহারাদার খুব কম থাকে। চন্দন আগে থেকে একটা বড় গাছের আড়ালে লুকিয়েছিল। সে জানতো মন্ত্রীমশাই আজ রাতেই তার প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন। হঠাৎ সে দেখতে পায় একজন কালো পোশাক পরা লোক মুখ ঢেকে চুপি চুপি বাগানের দিকে এগিয়ে আসছে। একটু পরেই মন্ত্রীমশাই সেখানে এসে পৌঁছালেন। এই নাও, এই পুটলির ভেতরে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আছে। এটা আজ রাতেই রাজা সুকান্তের কাছে পৌঁছে দেবে। বলবে আমি আর কোনো দিন এই কাজ করতে পারবো না। আমার জীবন এখন সংশয়ের মুখে, তুমি এক্ষুনি যাও। গুপ্তচর পুটলিটা হাতে নিয়ে মাথা নেড়ে সম্মতি জানায়। মন্ত্রীমশাই দ্রুত পায়ে আবার প্রাসাদের ভেতরে চলে যান। গুপ্তচর পালানোর চেষ্টা করতেই চন্দন অন্ধকারের বুক চিরে তার সামনে এসে দাঁড়ায়। এত তারা কিসের ভাই? রাতের অন্ধকারে কোথায় পালাচ্ছ? গুপ্তচর হঠাৎ চমকে ওঠে। সে সাথে সাথে একটা ধারালো খঞ্জর বের করে চন্দনের দিকে তাক করে। চন্দনও নিজের তলোয়ার বের করে এক আঘাতেই তার হাতের খঞ্জরটা মাটিতে ফেলে দেয়। চন্দন সেই গুপ্তচরকে বন্দি করে। একটু নড়লে তোমার ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। চুপচাপ পুটলিটা আমার হাতে দাও। গুপ্তচর ভয়ে কাঁপতে কাঁপতে কালো কাপড়ের পুটলিটা চন্দনের হাতে তুলে দেয়। চন্দন পুটলিটা খুলে দেখে ভেতরে সেই চামড়ায় বাঁধানো খাতা আর রাজকোষের একটা চাবি। চন্দনের চোখে জয়ের আনন্দ ফুটে ওঠে। এই খাতার জন্যই আমার বাবাকে নিজের জীবন দিতে হয়েছিল। আজ এই খাতায় তোমাদের মৃত্যুর পরোয়ানা হবে। প্রহরী, কে কোথায় আছো? এই গুপ্তচরকে বন্দি করো। চন্দনের ডাকে কয়েকজন প্রহরী ছুটে আসে। চন্দন তাদের নির্দেশ দেয় গুপ্তচরকে গোপন কারাগারে বন্দি করে রাখতে, যাতে মন্ত্রীমশাই কিছুতেই সে সব কিছু জানতে না পারে। রাজকন্যার কক্ষের বাইরের অলিন্দ। রাজকন্যা চন্দ্রমুখী অলিন্দে দাঁড়িয়ে চাঁদের আলোর দিকে তাকিয়ে আছেন। তার চোখে ঘুম নেই। চন্দনের সাহসিকতার বুদ্ধিমত্তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। হঠাৎ সে দেখতে পায় চন্দন অলিন্দ ধরে হেঁটে আসছে। চন্দনের মুখে একটা অদ্ভুত প্রশান্তি।
এত রাতে কোথায় গিয়েছিলে চন্দন? তুমি কি জানো না রাজপ্রাসাদের অলিন্দ এত রাতে বিনা কারণে ঘুরে বেড়ানো অপরাধ? আমি বিনা কারণে ঘুরে বেড়াচ্ছি না রাজকন্যা। আমি রাজ্যের জমা হওয়া দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিলাম, আর আমি তাতে সফল হয়েছি। তোমার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। তুমি কি কোনো বিপদে পড়েছিলে? বিপদ তো তাদেরই যারা মিথ্যা আর প্রতারণার উপর দাঁড়িয়ে আছে রাজকন্যা। কাল সকালে রাজদরবারে এক মহাসত্যের উন্মোচন হতে চলেছে। আমি শুধু আপনার কাছে একটা প্রতিশ্রুতি চাই। কাল আমি যখন সত্যটা মহারাজের সামনে তুলে ধরবো, তখন আপনি যেন ন্যায়ের পক্ষে থাকেন। রাজকন্যা চন্দনের চোখের দিকে তাকায়। ওই চোখের গভীরতায় এক অদ্ভুত সততার যন্ত্রণা লুকিয়ে আছে। রাজকন্যার ভেতরে সব অহংকার যেন মুহূর্তের মধ্যেই ধুয়ে মুছে যায়। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি চন্দন, কাল রাজদরবারে যাই ঘটুক না কেন, রাজকন্যা চন্দ্রমুখী ন্যায়ের পক্ষেই দাঁড়াবে। তুমি নির্ভয়ে তোমার কাজ করো। চন্দন মাথা নত করে রাজকন্যাকে সম্মান জানায় এবং নিজের কক্ষের দিকে এগিয়ে যায়। রাজকন্যা মুগ্ধ দৃষ্টিতে চন্দনের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। সকালবেলা চন্দনের গ্রাম। চন্দনের মা উঠোনে বসে কাজ করছেন। তার মুখে আজ একটা স্বস্তির হাসি। গত সন্ধ্যায় গ্রামের মাতব্বরের সামনে কাকা তার হার স্বীকার করতে বাধ্য হয়েছে। চুমকি আর ঝন্টুর বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। কাকা উঠোনের এক কোণে মুখ গোমড়া করে বসে আছে। কি গো ঠাকুরপো, মুখটা ওরকম অন্ধকার করে বসে আছো কেন? বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, একটু হাসি খুশি তো থাকো। চন্দন তোমায় যা বলেছে সেটা তোমার ভালোর জন্যই বলেছে। তুমি আর আমাকে জ্ঞান দিও না বৌদি। তোমার ছেলে রাজবাড়িতে কাজ পেয়ে আমাকে আর মানুষ বলে গণনা করছে না। সমাজের মানুষের সামনে আমার মাথাটা হেড করে দিল। তুমি চুপ করো তো। চন্দন ঠিক কাজই করেছে। আমরা লোভে পড়ে মেয়েটার জীবন নষ্ট করতে যাচ্ছিলাম। ভাগ্যিস চন্দন সময় মতো এসে সব সামলে নিয়েছে। চুমকি ঘর থেকে বেরিয়ে এসে মায়ের কথায় সায় দেয়। সে মনে মনে চন্দন দাদাকে ধন্যবাদ জানায়। চন্দন দাদার জন্য আজ সে তার ভালোবাসার মানুষকে ফিরে পাচ্ছে। গ্রামের পরিবেশ আজ শান্ত আর আনন্দময়। রাজদরবার। মহারাজ সিংহাসনে বসে আছে। মহারানী তার পাশেই আছেন। মন্ত্রী মশাই আজ বেশ আত্মবিশ্বাসী চেহারায় রাজদরবারে উপস্থিত। তিনি ভাবছেন তার প্রমাণ তো কাল রাতেই পাচার হয়ে গেছে, তাই তাকে আর কেউ ছুঁতে পারবে না। রাজকন্যা চন্দ্রমুখীও আজ যথাসময়ে দরবারে উপস্থিত হয়েছেন। চন্দন নিজের জায়গায় শান্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মন্ত্রী মশাই, কালকে সেই ভিনদেশি মোহরের বিষয়ে আপনার তদন্তের কতটুকু অগ্রগতি হলো? মহারাজ, আমি সারা ধরে রাজ্যের বিভিন্ন বাজারে গুপ্তচর পাঠিয়ে তদন্ত করেছি। তদন্তে যা উঠে এসেছে তা অত্যন্ত সাধারণ। কয়েকজন বহিরাগত সওদাগর আমাদের রাজ্যে ব্যবসা করতে এসেছিল। তারাই ভুলে এই মোহরগুলো বাজারে ছড়িয়ে দিয়েছে। আমি তাদের চিহ্নিত করে রাজ্য থেকে বিতাড়িত করার আদেশ দিয়েছি। এতে চিন্তার কোনো কারণ নেই মহারাজ। ডাহা মিথ্যা কথা মহারাজ। মন্ত্রী মশাই আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনাকে বিভ্রান্ত করছে। এই বালকের এত বড় স্পর্ধা! মহারাজ, আপনি এই বেয়াদব বালককে এখনই কারাদণ্ড দেওয়ার আদেশ দিন। সে রাজ্যের মন্ত্রীর কথার উপর কথা বলছে। শান্ত হও চন্দন। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি কি মন্ত্রী মশাইয়ের তদন্তের উপর সন্দেহ করছো? আমি সন্দেহ করছি না মহারাজ। আমি প্রমাণ নিয়ে এসেছি। এই মোহর কোনো সাধারণ সওদাগরের আনা মোহর নয়। এগুলো আমাদের রাজ্যের রাজকোষ থেকে পাচার হওয়া সম্পদের বিনিময়ে পাওয়া রাজা সুকান্তের দেওয়া উপহার। আর এই জঘন্য পাচারের মূল হোতা আর কেউ নয়, আপনার এই বিশ্বাস ভাজন মন্ত্রী মশাই স্বয়ং। চন্দনের কথায় পুরো রাজদরবারে একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়। পরিষদবর্গ নিজের মধ্যে ফিসফিস করতে শুরু করে। মহারানী অবাক হয়ে চন্দনের দিকে তাকালো। মন্ত্রী মশাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়, তবে তিনি নিজেকে সামলে নিয়ে চিৎকার করে ওঠেন। মহারাজ, এই পাগলের প্রলাপ বলছে। একজন সামান্য রাখাল বালকের কথায় আপনি আপনার এত বছরের বিশ্বস্ত মন্ত্রীর উপর সন্দেহ করবেন? ওর কাছে কি প্রমাণ আছে? চন্দন তখনই সেই কালো কাপড়ের পুটলিটা বের করে আনে, আর পুটলিটা খুলে সেই রাজকোষের চন্দন তখন সেই নকল চাবিটা এবং চামড়ায় বাঁধানো খাতাটা মহারাজের পায়ের কাছে মেঝেতে রাখে। এই সেই প্রমাণ মহারাজ। এই সেই চামড়ায় বাঁধানো খাতা, যেখানে গত 5 বছর ধরে চন্দননগরের রাজকোষ থেকে কত স্বর্ণ মুদ্রা, কত অস্ত্র রাজা সুকান্তের কাছে পাচার হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব লেখা আছে।
আরে সেই নকল চাবি যা দিয়ে মন্ত্রী মশাই আর তার স্ত্রী ললনা রাতের অন্ধকারে রাজকোষাগারের দরজা খুলতেন। কাল রাতে এই খাতাটা পাচার করার সময় আমি মন্ত্রী মশাইয়ের গুপ্তচরকে হাতে নাতে ধরেছি। সে এখন আমাদের গোপন কারাগারে বন্দী। রাজা সিংহাসন থেকে উঠে দাঁড়ায়, তার হাত কাঁপছে। তিনি মেঝে থেকে খাতাটা তুলে নেন। খাতার পাতা উল্টাতেই রাজা সুকান্তের নিজস্ব সিলমোহর মন্ত্রীমশাইয়ের হাতের লেখা স্পষ্ট দেখতে পান। হিসাবের পাতাগুলো দেখে মহারাজের চোখ কপালে ওঠে। রাজ্যের অর্ধেক সম্পদ এই 5 বছরে পাচার হয়ে গেছে। মন্ত্রী মশাই, আপনি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন। আপনি আমার রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। মন্ত্রীমশাই বুঝতে পারেন তার সব খেলা শেষ। তিনি এবার বড্ড ভেঙে পড়েন। আমাকে ক্ষমা করুন মহারাজ। রাজা সুকান্ত আমাকে প্রলোভন দেখিয়েছিলেন, আমি লোভে পড়ে এই কাজ করে ফেলেছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। কিসের ক্ষমা মন্ত্রী মশাই? আপনি শুধু রাজ্যের সম্পদ চুরি করেননি, আপনি একজন নির্দোষ মানুষের জীবন কেড়ে নিয়েছেন। মহারাজ, ওই খাতার একেবারে প্রথম দিকের পাতাগুলো একটু উল্টে দেন। আজ থেকে ঠিক 5 বছর আগে হিসাবের পাতাটা দেখুন। আর এই খাতার ভিতরে শুধু গত 5 বছরের নয়, 20 বছর আগেরও হিসেব লেখা আছে। আপনি একটু পাতাটা উল্টিয়ে দেখুন। মহারাজ তখনই পাতা উল্টিয়ে দেখার চেষ্টা করেন। যেখানে লেখা আছে রাজরক্ষক বিজন মন্ত্রীমশাইয়ের এই পাচারের কথা জেনে ফেলেছিলেন। বিজনের মুখ বন্ধ করার জন্যই মন্ত্রীমশাই রাজকোষ থেকে কিছু সম্পদ চুরি করে বিজনের বাড়িতে লুকিয়ে রেখে তাকে চোর সাজিয়ে মহারাজের সামনে পেশ করেছিলেন। মহারাজ পাতাটা পড়ে পাথর হয়ে যান। তার হাত থেকে খাতাটা মাটিতে পড়ে যায়। তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে আসে। আমি কি পড়লাম? রাজরক্ষক বিজন নির্দোষ ছিল। আমার সবচেয়ে সৎ রক্ষককে আমি চোর অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। আমি এত বড় পাপ কিভাবে করলাম? হ্যাঁ মহারাজ, আমি সেই রাজরক্ষক বিজনের সন্তান চন্দন। আমি কোনো সাধারণ রাখাল বালক নই। আমি আমার বাবার গায়ে লাগা মিথ্যে কলঙ্কের দাগ মুছতে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছিলাম। আপনি না জেনে বিচার করেছিলেন মহারাজ। আপনি আসল অপরাধীকে চিনতে পারেননি। পুরো রাজদরবার নিস্তব্ধ। মহারানীর চোখে জল। রাজকন্যা চন্দ্রমুখী অবাক বিস্ময়ে চন্দনের দিকে তাকিয়ে আছে। যে চন্দনকে তিনি রাখাল বালক বলে উপহাস করতেন, সে আসলে একজন শহীদ এবং সৎ পিতার বীর সন্তান। রাজকন্যার বুকটা গর্বে ভরে ওঠে। আমাকে তুমি কিভাবে ক্ষমা করবে চন্দন? আমি তোমার পিতার হত্যাকারী। আমি এক নির্দোষ মানুষের রক্তে আমার হাত রাঙিয়েছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম এই প্রতারক মন্ত্রীর কথায়। মন্ত্রীমশাই বুঝতে পারে যে তার মৃত্যুর পরোয়ানা জারি হতে চলেছে। সে তাই আর একটু দেরি না করে মহারাজকে আঘাত করার জন্য তার তলোয়ার বের করে মহারাজের দিকে তাক করতে যান। কিন্তু চন্দন তখনই দ্রুত গতিতে তার তলোয়ারটি বের করে মন্ত্রীমশাই সেই হাতের তলোয়ারটি ফেলে দেয়। মন্ত্রীমশাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমি আমার বাবার সন্তান। আমার বাবার শেষ রক্তবিন্দু এই মহারাজের সুরক্ষার জন্য উৎসর্গকৃত ছিল। আমি বেঁচে থাকতে আপনি মহারাজের টিকিটিও ছুঁতে পারবেন না মন্ত্রীমশাই। রাজকন্যা চন্দ্রমুখী সিংহাসন থেকে নেমে এসে চন্দনের পাশে দাঁড়ায়। তার চোখে আজ কোনো অহংকার নেই, আছে অসীম শ্রদ্ধা। পিতামশাই, আজ চন্দন শুধু তার পিতার নির্দোষিতাই প্রমাণ করেনি, সে আজ আবারও আপনার এবং এই রাজপরিবারের সম্মান রক্ষা করেছে। এই বিশ্বাসঘাতক মন্ত্রীর চরম শাস্তি হওয়া উচিত। প্রহরী, এই চরম বিশ্বাসঘাতক মন্ত্রী আর তার স্ত্রী ললনাকে এক্ষুনি বন্দি করো। কাল সকালে সবার সামনে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রহরীরা এসে মন্ত্রীমশাইকে টেনে হিঁচড়ে রাজদরবার থেকে নিয়ে যায়। রাজদরবারে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করে। মহারাজ সিংহাসন থেকে নেমে ধীরে ধীরে চন্দনের সামনে এসে দাঁড়ায়। তিনি নিজের রাজমুকুট মাথা থেকে নামিয়ে চন্দনের সামনে মাথা নত করতে যান। এটা আপনি কি করছেন মহারাজ? আপনি রাজ্যের পিতা। আপনার মাথা নত হলে পুরো রাজ্যটা মাথা নত হবে। আপনি আমার বাবার সম্মান ফিরিয়ে দিয়েছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি সত্যিই মহান চন্দন। তুমি আজ থেকে শুধু রাজকন্যার প্রাণ রক্ষক নও, তুমি এই চন্দননগর রাজ্যের প্রধান সেনাপতি। আমি আজ সবার সামনে এই ঘোষণা করছি।
রাজদরবারে জয়ধ্বনি বেজে উঠল। চন্দনের জয়গানে মুখরিত হয়ে উঠল পুরো প্রাসাদের দেওয়াল। রাজকন্যা চন্দ্রমুখী চন্দনের দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ হাসি দিলেন। চন্দনের চোখেও আজ বিজয়ের আনন্দ। তার বাবার আত্মা আজ শান্তি পেয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।